ওকে, সো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। স্ক্রিন তো ঠিক মতো দেখা যায় নাকি? দেখা যায় না? হ্যাঁ, ওকে, আমরা একটু 1 মিনিট ওয়েট করি। কেমিস্ট্রি ক্লাস এখনো ছাড়ে নাই আফনান স্যার, সো কেমিস্ট্রি ক্লাস থেকে বাকিরা আসুক, দেন আমরা শুরু করতেছি। ওকে, ওকে, সো আমরা শুরু করি। তোমাদের ফার্স্ট অফ অল একটা হোমওয়ার্ক ছিল না ওসা, যে চার্জ এন্ড কারেন্টের এটা চেক পয়েন্ট কোশ্চেন গুলি। এটা তো বাচ্চাদের কোশ্চেন, এগুলো তো 2 মিনিট লাগে করতে। ওসা কি করতেছিল এই সময়? বুঝছো, মানুষ তোমাকে দেখে কেন হাসে এর জন্য। ওকে, তো তাহলে চেক পয়েন্ট কোশ্চেন গুলি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সময় কি করা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু ছোট হয়ে গেছে, আর একটু লম্বা থাকলে ভালো হতো। আচ্ছা, কারশফস ল, হ্যাঁ হ্যাঁ, এগুলা জিনিস শেখানো হবে। কারশফস ল গুলো শেখানো হবে। এই যে পিডি ইন আ লুপ, ওইটা কারশফস ল এর মধ্যেই পড়ে। পটেনশিয়াল ডিভাইডার শেখানো হবে। ওয়েটস্টোন ব্রিজটা আমাদের নাই, বুঝছো আবিদ? ওয়েটস্টোন ব্রিজটা আমাদের স্পেসিফিকেশনে নাই, বাট ওয়েটস্টোন ব্রিজ রিলেটেড ছোট একটা কনসেপ্ট আমি দেখায় রাখবো, যে রেজিস্ট্যান্সের রেশিও গুলো রিলেটেড কেমন কি ডিসকাশন, ওগুলি দেখায় রাখবো, সমস্যা নেই। ওকে, কারশফস ল গুলো এগুলো আমরা এখন আমাদের প্রথম যে টপিকটা, বুঝছো, এই প্রথম টপিকের আমি ছোট একটা ওভারভিউ দিয়ে নেই, তো তাহলে বুঝবা যে আসলে আমরা কি কি পড়বো ইলেকট্রিসিটিতে। আমাদের ফার্স্ট এর জিনিসটা হলো যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। তো এই যে আমাদের ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, দেন কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ কেমন কি, এগুলি নিয়ে কথাবার্তা হলো আমাদের ফার্স্ট এরটাই। যে এনার্জি ট্রান্সফার, এটা তো ভিডিও অলরেডি দেখছো, এটা নিয়ে আমরা ডিসকাস করব আজকের ক্লাসে। দেন ওইটা ডিসকাশন শেষে আজকে শুরু করব কি, কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপস। কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ শেষ করার পর, যে এখানে আমাদের গ্রাফ রিলেটেড, এরপর হলো আমাদের রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্সের সাথে এটা রিলেটেড, তো রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ফর্মুলা। দেন কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স, এরপর সেমিকন্ডাক্টর। এই জিনিসটাতে আমাদের, হ্যাঁ হ্যাঁ দিও, লিংক দিও, আমি দেখে বলবো না, সমস্যা নেই। তারপরে এরকম সেমিকন্ডাক্টর এখানের মধ্যে থেকে তোমাদের অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হবে। ট্রানজিস্টর রিলেটেড পড়ালেখা আমাদের নাই, কিন্তু সেমিকন্ডাক্টরের কতগুলি গেট রিলেটেড ডিসকাশন আমি করি অল্প, ওগুলা যেন তোমরা ট্রানজিস্টর রিলেটেড অন্য বই পড়লে বা অন্য কোনো ভিডিও দেখলে যেন ফলো করতে পারো আর কি। ওকে, আচ্ছা, সো আমাদের যে চেক পয়েন্ট কোশ্চেনের হোমওয়ার্কটা ছিল, ওইটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। সলিউশন ভিডিও অলরেডি দিয়ে দিছি সাথে, ওই এক্সপেরিমেন্টটা এটা ওটা যে ম্যাথ করে দিয়েছে এটা না, নিচে তো কোশ্চেনের হ্যাঁ ওই যে এটাই, এই জিনিসটা যে ইনা শাটলিং বল এক্সপেরিমেন্ট, এখানের মধ্যে এই জিনিসটাই হলো শাটলিং বল এক্সপেরিমেন্টটা, বুঝছো? এখানের মধ্যে কাজটা কি করে দেখো, এই শাটলিং বল এক্সপেরিমেন্টটা তাহলে এক্সপ্লেইন করে দে, সবাই একটু সামনে খেয়াল করো। সামিহা সামনে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, অবজার্ভিং চার্জ ফ্লো, যে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে এরকম চার্জ ফ্লো করবে, কিভাবে কি হচ্ছে ওই ব্যাপারগুলো আমরা মনিটর করব। কেমন? we can monitor small movements of charge to see how they form a current, যে আমাদের চার্জের মুভমেন্টের জন্যই আমরা কি বলি, রেট at which charges move, এটাকে আমরা কারেন্ট বলি না। তো এখন বলতেছে স্মল অ্যামাউন্ট অফ চার্জ মুভ করায় আমরা ইনভেস্টিগেট করতে চাই যে অ্যাকচুয়ালি কারেন্ট কিভাবে ফ্লো করে।
তো বলতেছে কি ইউজিং আ হ্যাঙ্গিং বল দ্যাট উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তো তাহলে একটা এরকম বল হ্যাং করে রাখছে, মনে করো কোন একটা মেটাল দিয়ে বানানো, যে নাকি কি ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। তো কোন একটা এরকম মেটাল বল এমন সাসপেন্ড করা আছে, এন্ড দেখো এখানের মধ্যে আমাদের দুইটা এন্ড, এই যে এটা একটা এটা একটা, তো এইটা দুই এন্ডের সাথে কানেক্ট করা, একটা পজিটিভ হবে আর একটা কি হবে নেগেটিভ, ঠিক আছে। তো একটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা, একটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা, এন্ড পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা ঠিক আছে, কিন্তু মাঝে দিয়ে কি, মাঝে দিয়ে হলো একটা গ্যাপ, ঠিক আছে, তারা দুইজন কি নেই কন্ট্যাক্টে নেই। তো তার মানে কি সার্কিটটা ইনকমপ্লিট, যে এখানের মধ্যে ব্যাপারটা এরকম দিস, দেন এই যে সার্কিটটা ইনকমপ্লিট। সো এই হ্যাঙ্গিং বলটা কি করবে, সে একবার এই এন্ডে আসবে, এই এন্ড থেকে দেন আবার সুইং করে আরেক এন্ডে যাবে। তো হ্যাঙ্গিং বলটা টেম্পোরারিলি এক এন্ড থেকে আরেক এন্ডে এরকম সুইং করে করে চার্জটাকে ট্রান্সফার করে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিভাবে কি হয় এই জিনিসটা নিয়ে এখানের মধ্যে বলবে। দেখো কি বলতেছে, the high voltage set up across the air gap, বুঝে মাঝে যেই এটা কি গ্যাপ, এয়ার এর গ্যাপ, বুঝছে এটা আগেরই মেসেজ, ওকে। সো এখানের মধ্যে হলো এয়ার গ্যাপ। তো এই এয়ার গ্যাপের মধ্যে একটা পিডি আছে, বিকজ এই দুইটা যে টার্মিনাল, এই একটা পজিটিভ একটা নেগেটিভ, তাদের মধ্যে কি আছে একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে। তা এখন এই যে the high voltage setup across the air gap between the metal plates encourages negative electrons to want to move from the negative side to the positive side, যে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাইতে চাবে, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাইতে চাবে। সো তাহলে এমন টাইপের ব্যাপার, যে কি হয়েছে, এই যে আমাদের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা যে মেটাল প্লেটটা ছিল, এই নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা যে মেটাল প্লেটটা ছিল, এখানে তো ইলেকট্রন গুলি এসে আটকায় আছে, মাঝের গ্যাপ আছে দেখে তারা কি করতে পারতেছে না, পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট হতে পারতেছে না বা ওখানে যাইতে পারতেছে না। তো যখনই নাকি ওই সাসপেন্ডেড বলটা নেগেটিভ টার্মিনালের এখানে কাছে আসবে, তো তখন কি হবে, ইলেকট্রন গুলো ওইটার উপরে উঠে যাবে, ঠিক আছে, বলটার উপরে উঠে যাবে, দেন বলটা কি করবে, ওই ইলেকট্রন গুলাকে পজিটিভ টার্মিনালের কাছে ট্রান্সফার করে দিবে, ওকে। তো এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে দেখো, এই যে the metal plates encourages negative electrons to want to move towards the positive side. So the hanging ball is painted with conducting paint, ঠিক আছে। কন্ডাক্টিং পেইন্ট দিয়ে ইয়ে করা মানে কি, ওই পেইন্টটা কি করতে পারবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে বা চার্জ ক্যারিয়ারদেরকে কি করতে পারে, মুভ করাতে পারে, and swings backwards and forwards across the gap। সো তাহলে ওই গ্যাপের মধ্যে দিয়ে কি করবে, সুইং করতে থাকবে। It carries a small quantity of electrons from one metal plate to the other each time, যে প্রতিবার একটা মেটাল প্লেট থেকে আরেকটা মেটাল প্লেটের দিকে কি করে, ইলেকট্রন নিয়ে যায়। তো এখন বলতেছে we can measure this small movement of charge on a very sensitive ammeter। তো একটা অ্যামিটার যদি খুবই সেনসিটিভ হয়, মানে কি অনেক অল্প কারেন্ট ফ্লো করলেও সে কি করতে পারবে, একটা রিডিং দিতে পারবে, ওকে। তো ওইরকম একটা অ্যামিটার দিয়ে আমরা যে রিডিংটা পাবো, যে একবার সুইং করে আসলো, ইলেকট্রন গুলাকে সাপ্লাই করে, তো তখন ইলেকট্রন গুলো পজিটিভ টার্মিনালের কাছে যাবে। তো ওই সময় যাইতে সময় যে আমরা অ্যামিটারের রিডিংটা পাবো, ওই অ্যামিটার রিডিং থেকে বুঝতে পারবো যে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হলো এই সুইং এর সময়। এর পরের বার আবার কারেন্টের ভ্যালুটা পাবো, এরপর দেখবো যে কারেন্টের ভ্যালু এত আসছে, তো তখন আমরা বলতে পারবো কি this number of electrons have actually traveled from the negative terminal to the positive terminal during this number of swing, ঠিক আছে। তো বলতেছে if we time the period of oscillation of the moving ball and measure the tiny current, ওই যে টাইম কতটুকু লাগতেছে এন্ড কারেন্টের রিডিংটা যদি আমরা নেই, তো তখন কি করা যাবে, we can calculate how many electrons would pass across each journey of the ball if the ball is moving too fast by to be timed by the eye। তো তখন কি করা যায়, we can use a stroboscope। এই স্ট্রোবো ল্যাম্পের কাজটা খুবই মজার, এটা আমরা ওয়েভসে স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে যখন পড়বো, এটা নিয়ে আমরা ডিটেইলসে কথা বলবো, যে স্ট্রোবোস্কোপ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ওকে। তো স্ট্রোবোস্কোপ দিয়ে কি করা যায়, ওরকম ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন মাপা যায়, তো এটা আমরা দেখবো পরে। তো এখন এখানের মধ্যে একটা এক্সাম্পল ক্যালকুলেশন দেখাইছে, এই রিলেটেডই আমাদের
চেক পয়েন্ট কোশ্চেনেরও কোশ্চেন নাম্বার 2 তে কি বললো যে ইফ দ্য স্পট গ্যালভানোমিটার রেজিস্টার 6.5 মাইক্রো অ্যাম্পিয়ার, তো কারেন্টের রিডিংটা ওই সেনসিটিভ অ্যামিটারের মধ্যে কত আসছে 6.5 মাইক্রো অ্যাম্পিয়ার, এন্ড দ্য বল টেক্স 2.0 মিলিসেকেন্ড। সো তাহলে কতক্ষণ সময় লাগলো 2.0 মিলিসেকেন্ড। মিলি মানে কি ডিভাইডেড বাই 1000 অর 10 টু দি পাওয়ার -3 দিয়ে মাল্টিপ্লাই করে একই কথা ফর ওয়ান সুইং, যে একবার সুইং করতে এত টাইম লাগে। তো হাউ মেনি ইলেকট্রনস ডাজ ইট ক্যারি অন ইচ পাস ফ্রম দ্য নেগেটিভ টু দ্য পজিটিভ প্লেট। তো তাহলে ফার্স্টে চার্জ আর কারেন্টের সাথে রিলেশনশিপ কেমন, চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। তো ওখানে থেকে কতটুকু চার্জ পাস হচ্ছে ওটা বের করলাম, এন্ড চার্জ ডিভাইডেড বাই চার্জ অফ ওয়ান ইলেকট্রন, এটা করলে পরে কি পেয়ে যাব যে টোটাল চার্জ ডিভাইডেড বাই একটা ইলেকট্রনের চার্জ, ওইটা করলে পরে পাবো যে একটা সুইং এ টোটাল কয়টা ইলেকট্রন পাস হলো। সো নাম্বার অফ ইলেকট্রনস এখান থেকে পাইতেছি, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে আমাদের সেফটি প্রিকশন আছে। ফার্স্ট এখানে আমাদের নোটের কথা কি বলতেছে যে নোট দ্যাট অন দ্য বলস রিটার্ন জার্নি ইট উইল বি পজিটিভলি চার্জড হ্যাভিং লস এন্ড এক্সেস অফ ইলেকট্রনস when in contact with the positively charged plate। ওই যে নেগেটিভ প্লেট থেকে তো ইলেকট্রন নিয়ে এসে আসছিল, তো এখন ওই ইলেকট্রন গুলাকে সে দিয়ে দিল না, তো এখন কি হবে পজিটিভ টার্মিনালের সাথে যখন নাকি কন্ট্যাক্টে আসবে, তো তখন তার কাছ থেকে ইলেকট্রন কি করে নিছে এক্সেস ইলেকট্রন নিয়ে নিছে। তো এখন যখন নাকি আবার ফেরত যাইতে নিবে, তো তখন তার কি থাকবে একটা পজিটিভ চার্জ থাকবে। তো ওই পজিটিভ চার্জের জন্য সে আবার কার কাছে অ্যাট্রাক্টেড হবে নেগেটিভ প্লেটের কাছে অ্যাট্রাক্টেড হবে। ওকে, so however positive charge moving in the opposite direction is still a current, and it will be at the same rate, the same current, because the ball speed is constant, because সে কি করতেছে ওই পেন্ডুলামটা একটা কনস্ট্যান্ট স্পিডে সুইং করে। তো এখানের মধ্যে আমাদের এই এক্সপেরিমেন্টটা কয়টা ব্যাপার একটু খেয়াল রাখা লাগবে, যে ভ্যান ডি গ্রাফ জেনারেটর দিয়ে যখন নাকি আমরা এরকম চার্জগুলা প্রডিউস করি, তো তখন ওখানে কি হতে পারে যে আমরা চ্যাপ্টার 9 এ পড়ছিলাম নো লেভেল সময় আর্দিং হয়ে, তো আমরা কোন একটা কিছু টাচ করলাম যে ওই চার্জগুলি কি হইছে আটকায় আছে। ওকে, চার্জগুলি এসকেপ করার জায়গা পাইতেছে না। সো যখন আমরা টাচ করব, তো তখন কি চাবে the charges will actually want to get discharged through our body। তা আমাদের বডির থ্রুতে যখন নাকি মুভ করতে নেবে, তো তখন আমরা একটা শক খাবো। তো ওই জিনিসটার জন্য বললো যে একটু খেয়াল রাখতে, যে কি বলছে the Van de Graaff generator will give unpleasant electric shocks but these would not harm healthy individuals। তো বুঝছো তো কে করতে পারবেন এক্সপেরিমেন্টটা। তারপরে anyone with a cardiac condition must not receive electrical discharges as they may suffer, oh my god এটা কি ventricular fibrillation, ইয়াল্লাহ থাক এইসব বায়োলজির টার্ম এসব আমি বলতে পারি না, which could prove fatal। ঠিক আছে, তো persons with epilepsy may also be at risk। ওদেরটা 5:15 এ শুরু করে 5:15 ঠিক আছে। ওকে, সো তাহলে ওরকম এপিলেপসির প্রবলেম থাকলে পরে তখন কি হতে পারে তাদের এই এক্সপেরিমেন্ট থেকে দূরে থাকার জন্য অ্যাডভাইস করা হয়েছে, বুঝছো? তো তাহলে এই জিনিসটাই ছিল তোমার ওই শাটলিং বল এক্সপেরিমেন্ট, বুঝতে পারছো সারিয়া? ওকে, তো এমনিতে চেক পয়েন্ট কোশ্চেন গুলো নিয়ে কার কোনো কনফিউশন আছে? রাফাত, আবিদ? ওকে, সো এখন আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফারের মধ্যে অলরেডি ভোল্টেজ কি জিনিস, ইএমএফ এন্ড পটেনশিয়াল ডিফারেন্স, এইগুলা ডেফিনেশন অলরেডি লিখে রাখছে গত ক্লাসে। তো তোমাদেরকে যে জিনিসটা আমি দেখে রাখতে বলছিলাম ওটা হলো যে এই ইলেকট্রিক্যাল মডেল ওর যে কোন একটা কিছুর আমরা যে মডেলিং করি, হোয়াট অ্যাকচুয়ালি উই ডু, আমরা কোন একটা কমপ্লেক্স জিনিসের একটা এরকম রিপ্রেজেন্টেশন করতে চাই, তো তাহলে যেন আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। এমন না যে রিপ্রেজেন্টেশনটা একদম পুরোপুরি সবকিছু এক্স্যাক্টলি বসাইতে পারবে, অনেক কিছুই আমাদের কি থাকে মডেলের স্ট্রেংথ থাকে, উইকনেস থাকে। তো এরকম একটা কথা বলে আমার একজন স্যার, ওই হাইড্রোজিওলজির কথা বলতেছিলাম না লাস্ট দিন, তো সে এরকম বলতো যে
all models are wrong. Only some are useful. বুঝছো? বিকজ প্রত্যেকটা মডেলের কি আছে, ভুল আছে, ঠিক আছে? সবকিছু আমাদের এক্স্যাক্টলি রেপ্লিকা বানানো যায় না, অর এলস ওই কমপ্লেক্স জিনিসটাই তুমি আবার ছোট করে বানাইছো। তো তাহলে কি মডেলিং করতেছি আমরা, মানে ওখানের মধ্যে কতগুলো এরকম অ্যাজাম্পশন করতেছি যেগুলো পুরোপুরি ঠিক না, কিন্তু কয়েকটা মডেল আমাদের কি করতে পারে, কাজে আসতে পারে, যেন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ওকে, আচ্ছা, এর আগে আমাদের ইলেকট্রন ভোল্ট, এটা হলো এনার্জির একটা ইউনিট। এটা যখন নাকি আমরা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে ডিল করব তখন আরো আমাদের কাজে আসবে যে এই এনার্জিটা, অল্প অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে যখন নাকি আমরা ডিল করব, তো তখন জুল নিয়ে যদি ডিল করি, যে এনার্জির ইউনিট আমরা কি জানি, মুতাসিম, জুলস না? কিন্তু এই জুল হলো ওই সাব অ্যাটমিক পার্টিকেলের রেসপেক্টে খুবই বড় একটা ইউনিট, যে তাদের এনার্জি কেমন রেঞ্জে থাকে। সাব অ্যাটমিক পার্টিকেলের এনার্জি মনে করো 2.8 টাইমস 10 টু দি পাওয়ার -18 জুল। তো এত ছোট, এই যে 10 টু দি পাওয়ার -18 মানে কি 0.17টা জিরোর পরে এরপরে কি আসে, একটা 2 আসে। তো তার মানে কি এত ছোট অ্যামাউন্ট অফ এনার্জি যদি জুলে আমরা রিপ্রেজেন্ট করি, তো এটা থেকে তাকে কি করি, অল্টারনেট একটা এনার্জির ইউনিটে কনভার্ট করে ফেলে, সো দ্যাট এনার্জিটা দেখতে একটু কি দেখায়, বড় দেখায়। যে সাপোজ এই এনার্জি গুলা দেখাই, সরি উপরে, এই যে দেখো কত এনার্জি দেখছো, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল। ওই তোমরা এনার্জি লেভেল নিয়ে পড়ছো না, যে ফ্লেম টেস্টে আমরা কালার কেন দেখে, বলতে পারো? আচ্ছা, একজন একজন করে বলো, তারপর বলো। ওকে, আজিজুল ও যেটা বলতে তাই। আচ্ছা, তা এখন একটা অ্যাটমের কয়টা এনার্জি লেভেল থাকে বলতে পারো? আর্সেনাল, কয়টা এনার্জি লেভেল থাকে? এই জিনিসটা একটা মিসকনসেপশন, এই জিনিসটাই আমরা ক্লিয়ার করব ফিজিক্সে। না, ইনফিনিট নাম্বার অফ থাকে না রায়ান, আমাদের প্রত্যেকটা অ্যাটমের 7টা করে এনার্জি লেভেল থাকে। ইলেকট্রন কয়টা থাকে যায় আসে না, এনার্জি লেভেল কয়টা থাকবে, প্রত্যেকটা অ্যাটমের এনার্জি লেভেল থাকবে 7টা করে। হাইড্রোজেনেরও 7টা, হিলিয়ামেরও 7টা, লিথিয়ামেরও 7টা, বেরিলিয়ামেরও 7টা, তোমার ইউরেনিয়ামেরও 7টা। যত বড় বা যত ছোট অ্যাটমই তুমি নাও না কেন, প্রত্যেকটা অ্যাটমের এনার্জি লেভেল কয়টা, 7টা এনার্জি লেভেল থাকে। এই যে এর মধ্যে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে 5, 6, 7। আর 7 নাম্বার এনার্জি লেভেলটাকে এক্সিড করে চলে গেলে, তোমরা যে কেমিস্ট্রিতে নতুন একটা টার্ম শিখছো আয়নাইজেশন বা আয়নাইজেশন এনার্জি, তো ওই জিনিসটা হয়, বুঝছো? তো এগুলা ব্যাপারে আমরা যখন নাকি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়বো তখন ওখানের মধ্যে আসবে যে ইলেকট্রন এনার্জি লেভেলস। তো ওগুলা নিয়ে আমরা ডিল করব সামনে। বাট একটা ব্যাপার জাস্ট এখন জন্য বলে রাখলাম কি, যে প্রত্যেকটা অ্যাটমের কয়টা করে এনার্জি লেভেল আছে, 7টা, রিগার্ডলেস অফ হাউ বিগ অর স্মল দ্য অ্যাটম ইজ। অলরাইট, কি কি ওগুলা পরে। তো যে কথাটা বলতেছিলাম, যে আমাদের নতুন একটা এনার্জির ইউনিট কেন দরকার, বিকজ সাব অ্যাটমিক পার্টিকেলের জন্য, যে এসব ইলেকট্রন প্রোটন ওদের জন্য এনার্জির ভ্যালুটা যদি জুলে দেই ওইটা খুবই ছোট আসে। তো এর জন্য এটাকে কি করি, ইলেকট্রন ভোল্ট নামের আরেকটা এনার্জির ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি হইতেছে, আমাদের ইলেকট্রন ভোল্ট থেকে জুল আর জুল থেকে ইলেকট্রন ভোল্ট, যেহেতু দোনোটাই এনার্জির ইউনিট, তো একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারতে হবে নাকি? তো তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুল আর জুল থেকে ইলেকট্রন ভোল্ট কিভাবে কনভার্ট করি, তোমরা নোটসে লিখে রাখছো লেকচার দেখে? ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করা যায়
আবার জুল থেকে কি করা যায়, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা যায়। না হাউ দ্যাট ইজ ডান? এক্স্যাক্টলি তামিম, যে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে সময় কি করব মুতাসিম, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে সময় মাল্টিপ্লাইড বাই চার্জ অফ এন ইলেকট্রন, বেসিক্যালি 1.6 টাইমস 10 টু দি পাওয়ার -19। আর তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কি করব সামিহা? এই সময় মাল্টিপ্লাই করলে ওই সময় কি হবে উল্টাটা, নাকি উল্টাটা কি ডিভাইড, ওরে বাপরে তুমি তো পারো। So divide by 1.6 times 10 to the power -19. Okay, so this is how we will convert electron volt to joules and joules to electron volt. ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা সবাই একটু নোট ডাউন করে রাখো, যারা যারা এখনো করো নাই নোটস দেখে। তো এটা হলো আমাদের এনার্জির নতুন একটা ইউনিট। ওকে, সো এখন এই ইলেকট্রন ভোল্টের এই ইউনিটটার পরে আমাদের কি চলে আসে, ওই মডেলগুলা। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের যে স্কি এরিয়ার যে মডেলটা নিয়ে ওই ভিডিওতে ডিসকাস করা হয়েছে, ওই জিনিসটা কি বুঝতে পারছো আজিজুল? কি মুখ এমনি ঢাকা রাখছো কেন? মাছ দিয়ে তো ঢাকাই আছে। আচ্ছা, এই যে এটা স্কি এরিয়া এই মডেলটা, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? অনলাইনের কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে ভিডিও দেখার পর, যে হাউ ইট অ্যাকচুয়ালি মডেলস এন্ড ইলেকট্রিক্যাল সার্কিট? সুমাইয়া বুঝতে পারছো? হ্যাঁ, ওটা নিজের মতো করে ক্রিয়েট করবে, এটাই তোমার এই যে চেক পয়েন্ট কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে আছে, যে তুমি এরকম নিজের মতো করে আরেকটা মডেল করবা যে ইলেকট্রিক্যাল সার্কিট রিপ্রেজেন্ট করে এমন টাইপের। তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সামারা, তনয়? তনয় আজকে আবার আসলো না কেন? কষ্টে আছে কেন? ও আচ্ছা, জ্বর আসছে। ওকে, সো তাহলে কারো যদি কোনো এই মডেলটা নিয়ে প্রবলেম না থাকে, তো আমরা এটা নিয়ে আর ফার্দার সময় নষ্ট না করে আমরা এখন কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স শুরু করব ডিসকাস করা। ওকে, ওকে, সো ফার্স্ট অফ অল আজিজুল বলো তো, একটা মেটালের মধ্যে কেমন টাইপের বন্ডিং থাকে? মেটালিক বন্ডিং। মেটালিক বন্ডিং বলতে কেমন? অ্যারে অফ ক্যাটায়নের চারপাশে ডিলোকালাইজড ইলেকট্রন অর সি অফ ফ্রি ইলেকট্রনস, যেটাই বলো। এরকম ক্যাটায়ন গুলি ফিক্সড পজিশনে থাকে আর ইলেকট্রনস গুলি কি করে, মুভ করতে থাকে। ওকে, সো এই হলো আমাদের অ্যারে অফ ক্যাটায়নস, এন্ড সাথে কি থাকবে, ইলেকট্রনস গুলি। মনে করো ইলেকট্রন গুলিকে এরকম ব্লু কালার ডট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এরকম সি অফ ফ্রি ইলেকট্রনস।
এখন এই ক্যাটায়ন গুলি কিভাবে করে মুভ করে পাঁচবার, এই ক্যাটায়ন গুলি কিভাবে মুভ করে জানো? ক্যাটায়ন গুলি মুভ করে না, ভালো কথা, তারা তো সলিড। এখন সলিডের মোড অফ মুভমেন্ট কেমন? তারা জাস্ট ভাইব্রেট করে জায়গায় থেকে, দে ভাইব্রেট, তাই না? সো তাহলে ক্যাটায়ন গুলি তাদের জায়গায় থেকে ভাইব্রেট করতে থাকে, আর ইলেকট্রনস গুলি কি করবে? এই যে ব্লু কালার দিয়ে যেগুলি, ব্লু ডট দিয়ে যেগুলো রিপ্রেজেন্ট করতেছে, এগুলো হলো ইলেকট্রনস গুলি। সো সাপোজ আমরা এমন একটা কাজ করলাম, কি করলাম? আমরা এই একটা পজিটিভ টার্মিনাল, এই একটা নেগেটিভ টার্মিনাল এরকম অ্যাটাচ করলাম। সো তখন কি হবে? the electrons, ওই যে ব্লু কালার ওই পার্টিকেলস গুলো কি করবে? they will move from the positive terminal to the negative terminal, তাই না? তো এই যে ইলেকট্রন গুলি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে, কি বলে, নেগেটিভ টার্মিনালের থেকে পজিটিভের দিকে যাবে, বিকজ ইলেকট্রনস আর देमसेल्व्स হোয়াট, নেগেটিভলি চার্জ। তো এখন ইলেকট্রন গুলি যখন নাকি যাইতে নিবে, তখন তারা কি করবে? এই যে ল্যাটিসটা, এই যে ক্যাটায়ন গুলি যে জায়গায় থেকে কি করতেছে? ভাইব্রেট করতেছে। তো তখন এই ইলেকট্রন গুলি কি করবে? এই ভাইব্রেটিং ক্যাটায়ন গুলির সাথে কোলাইড করবে না? তো এখন এই কলিশন হইলে পরে তাদের যাওয়ার রাস্তাটা কি ইজি হয়ে গেল নাকি আরো কঠিন হয়ে গেছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি হয় খেয়াল করো, যে দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট উই রেফার টু অ্যাজ রেজিস্ট্যান্স। মিনিট, ওকে। তো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম একটু এখানের মধ্যে খেয়াল করো, কাজটা কি, যে যখন নাকি টেম্পারেচার কম থাকবে, হ্যাঁ, টেম্পারেচার যখন নাকি কম, তো তখন সলিড পার্টিকেলস গুলি কি করে? বেশি ভাইব্রেট করে নাকি কম ভাইব্রেট করে? কম ভাইব্রেট করে। সো তাহলে ভাইব্রেশন যদি কম হয়, তো তখন the moving electrons will collide with the metallic lattice or cations less frequently, যে কম কম কলিশন হবে। কিন্তু যখন টেম্পারেচার বেড়ে যাবে, তখন কি হবে? ভাইব্রেশনের যে অ্যামপ্লিটিউডটা, ওটা বেড়ে যাবে না, যে তারা আরো বেশি বেশি ভাইব্রেট করবে। সো তাহলে the number of times the electron will collide with the vibrating lattice, ওটা কি হবে? বেড়ে যাবে। তো যত বেশি কলিশন হচ্ছে, তত বেশি কি ফিল করতেছে? রেজিস্ট্যান্স ফিল করতেছে, রাইট? তো তাহলে যত বেশি এরকম ইলেকট্রন গুলি কোলাইড করবে, তত কি হচ্ছে? রেজিস্ট্যান্স তারা বেশি ফিল করতেছে। তো এইটার জন্য আমরা একটা কথা বলি, কি হয়, যে যখন নাকি একটা মেটালের টেম্পারেচার বেড়ে যায়, হ্যাঁ, একটা মেটালের জন্য যখন নাকি টেম্পারেচার বেড়ে যাবে, তখন হোয়াট হ্যাপেন্স? দ্য রেজিস্ট্যান্স ইনক্রিজেস। কেন? বিকজ টেম্পারেচার বেড়ে গেলে এই ক্যাটায়ন গুলি বেশি ফ্রিকোয়েন্সিতে আর বেশি অ্যামপ্লিটিউডে অসিলেট করে। তো তাহলে তাদের সাথে ইলেকট্রন গুলা কলিশন হবে বেশি। তো যত বেশি কলিশন, তত বেশি কি? রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? তো তাহলে মেটালের জন্য টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। এন্ড এইটা নিয়ে আরো ডিটেইলসে ডিসকাশন আছে, ওটা আমরা পরে কারেন্টের ইকুয়েশন যখন পড়বো, তখন ওখানে থেকে এক্সপ্লেনেশন দিব, যে এইটা বাড়তেছে, এটা কমতেছে, দেন কোনটা কোন প্রপোর্শনে চেঞ্জ হয়, ওইভাবে করে আমরা লজিক দিয়ে পড়বো। বাট ফর নাও আমরা ও লেভেলস এর কনসেপ্ট থেকে যতটুকু জানি, কি হয়, যে একটা ফিলামেন্ট বাল্বের জন্য কম টেম্পারেচারে তার রেজিস্ট্যান্স কম, যত টেম্পারেচার বেড়ে যায় একটা ফিলামেন্ট বাল্বের রেজিস্ট্যান্স কি করে? ইনক্রিজ করে। কেন এটা হয়? বিকজ অফ দিস, যে কি হচ্ছে, টেম্পারেচার যত বাড়তেছে, তত বেশি বেশি করে ক্যাটায়ন গুলো অসিলেট করবে, যত বেশি অসিলেশন, তত বেশি ইলেকট্রন গুলোর সাথে কলিশন হবে, and that will cause the electrons to experience a greater amount of resistance. Okay, and আরেকটা ব্যাপার, আরেকটা কি ব্যাপার, যে যত নাকি ইলেকট্রন গুলি কলিশন করবে, এখানে কি ফ্রিকশন হচ্ছে না?
তো দুইটা জিনিসের মধ্যে যদি ফ্রিকশন হয় তো তখন হোয়াট হ্যাপেন, টেম্পারেচার কি হয়, বাড়বে নাকি কমবে, বাড়বে। তো তখন আমাদের কাজটাকে যত কারেন্ট ফ্লো করে তত এই ইলেকট্রনগুলি মেটালিক আয়নের সাথে কোলাইড করতেছে, দ্যাট ইনক্রিজেস দ্য টেম্পারেচার। তো তাহলে এই ফেনোমেননটাকে আমরা কি নামে ডাকি, হিটিং ইফেক্ট অফ কারেন্ট। ঠিক আছে, এটাকে হিটিং ইফেক্ট অফ কারেন্ট বলা হয় আর জুল হিটিং বলা হয়। ঠিক আছে, জুল হিটিং বলো বা হিটিং ইফেক্ট অফ কারেন্ট বলো, প্রত্যেকটা একই জিনিস রেফার করতেছে। কি হয়, কারেন্ট ফ্লো করার জন্য টেম্পারেচার বাড়ায়। অলরাইট, যে কারেন্ট ফ্লো করতেছে তাই টেম্পারেচার ইনক্রিজ করতেছে। সো এই জিনিসটা, তো ফার্স্ট অফ অল এখানের জন্য আমরা যেই ব্যাপারটা লিখবো, কি জিনিস, ফর মেটালস as temperature increases, the electrons collide with the vibrating lattice more frequently because at higher temperatures the vibration frequency and amplitude increases। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা শর্ট করে লিখে রাখলাম। কি জিনিস, যে মেটালের জন্য টেম্পারেচার বাড়লে কি হয়, ইলেকট্রনগুলি বেশি করে কোলাইড করে। কেন, বিকজ বেশি টেম্পারেচারে ওই মেটালিক আয়ন গুলার ভাইব্রেশন বেড়ে যায়। ঠিক আছে, অ্যামপ্লিটিউড মানে কি, যে তোমার ম্যাক্সিমাম যতটুকু উপরে নিচে উঠবে ওইটা বাড়বে না আগে থেকে, তো ওই জিনিসটাই। So as temperature increases, the resistance of a metal increases। ঠিক আছে, তো মেটালের জন্য ফার্স্ট অফ অল আমরা এতটুকু এক্সপ্লেনেশন লিখে রাখলাম। তারপর আমরা এখন একটা মেটাল ওয়্যারের জন্য কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফ দেখতে কেমন হবে ওটা নিয়ে ডিসকাস করতে পারবো। তবে একটু এই জিনিসটা কপি করে ফেলো। তো এটাই যে হিটিং, এই ফেনোমেননটাকেই তোমার জুল হিটিং অর হিটিং ইফেক্ট অফ কারেন্ট বলে। আচ্ছা, ওইটাও লিখে ফেলি। হিটিং ইফেক্ট অফ কারেন্ট, হ্যাঁ, হিটিং ইফেক্ট অফ কারেন্টটাকে জুল হিটিং বলে। হ্যাঁ, এনার্জির সাথে তো সবকিছু পরে চলে আসে।
ওকে, সো তাহলে এই হিটিং ইফেক্ট অফ কারেন্ট আর জুল হিটিং এর এই জিনিসটা একটু লিখে রাখ। এটার জন্য যে আমরা ট্রান্সফরমার যে ইউজ করি, স্টেপ আপ ট্রান্সফরমার পাওয়ার স্টেশনের বাইরে, কেন ওখানের মধ্যে কারেন্টটাকে কমায় দেয়, তো তাহলে যেন লম্বা ডিস্টেন্স ধরে কম কারেন্ট ফ্লো করে, তো কারেন্ট কম মানে হিটিং ইফেক্ট অফ কারেন্ট কম। এগুলো ডাউন, এগুলো বাসা বাড়িতে দেওয়া রাখে, তখন ভোল্টেজটাকে কমায় দেয়, কারেন্টটাকে বাড়ায় দেয়, বিকজ ওগুলো তোমার কাউয়ার জন্য, নাহলে ঠাডা পড়লে। ওকে, সো এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, আমরা নেক্সট টাইম কারেন্ট ভোল্টেজ গ্রাফ গুলো শুরু করতেছি। ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা হওয়া খুবই আনলাইকলি। দেখছো আফে তোনা কত সিরিয়াস, প্রথমে ঢুকে গেছে। এটা তো অনেক স্মুথ চলে, ওটা একটা মজার ব্যাপার। ওকে, সো এখন আমরা একটা ফিলামেন্ট বাল্বের জন্য মোতাসিম একটু উপরে স্ক্রল আপ করব। এইটা সামারা ভোল্টেজ থেকে কারেন্টে কিভাবে কনভার্ট করে? ভোল্টেজ থেকে তো কারেন্টে কনভার্ট করে না, ভোল্টেজটাকে কমায় কারেন্টটাকে বাড়ায়, বুঝছো তো? নয়, ওটা স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল ও লেভেলসে পড়ছো না? আচ্ছা, এটা হাও, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা বলবো নি, দাঁড়াও। সামারা এটা ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো এখন আমরা কন্টিনিউ করি কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ। তো এখন ফার্স্ট অফ অল এখানের মধ্যে খেয়াল করো যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, কেউ বলতে পারবা? হোয়াটস ইউর কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ? রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স আর কি, রেজিস্ট্যান্সের যে ওইটা। ওকে, সো y axis এ কারেন্ট এন্ড x axis এ ভোল্টেজ। তো এখন কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? রেজিস্টিভিটি আরেকটা জিনিস, ওটা পড়বো আমরা কতদিন পরে। এটাকে কন্ডাক্টেন্স বলা হয়, না 1 বাই রেজিস্ট্যান্স কে কন্ডাক্টেন্স বলা হয়। ওকে,
সো তাহলে এই কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ এটা গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে সুমাইয়া? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি বলতো? ভোল্টেজ বাই কারেন্ট না? আর গ্রেডিয়েন্ট বের করতে সময় আমরা কি করি? Gradient is equal to change in y-axis divided by change in x-axis, right? So তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি? 1/r, তাই না? তো এই জিনিসটা আমরা আরেক ভাবে বলতে পারি। কিভাবে করে বলতে পারি দেখো আজিজুল, যে আমাদের একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? v equal to ir, right? So v is equal to ir, और এখানে আমাদের y-axis এ যাকে প্লট করি তাকে আমরা সাবজেক্ট বানাবো না? তো y-axis এ কাকে প্লট করতেছে এখানে? কারেন্টটাকে। তো তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। और এটাকে এমন ভাবে লেখা যায় যে কারেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স ইনটু ভোল্টেজ। নাও if we compare this equation with equation of a straight line, equation of a straight line কি? y equal to mx plus c. So y is equal to mx plus c, এখানে প্লাস কিছু নাই তো তার মানে 0, তো the graph line will pass through the origin। তো এতটুকু বুঝলাম। তো এখন x axis এ আমরা কি প্লট করতেছি? ভোল্টেজ। আর y axis এ কি প্লট করতেছি? কারেন্ট। তো এখন x এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকে ওটাকে আমরা কি বলি? গ্রেডিয়েন্ট বলি না? সো তাহলে এখানে ভোল্টেজের সাথে কোএফিসিয়েন্টটা কে? 1/r। সো তার মানে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে রেজিস্ট্যান্স দিবে না, এটা কি দিবে? 1/রেজিস্ট্যান্স। অর এটাকে তোমরা ইউনিভার্সিটিতে উঠে পড়বা যে এটাকে কন্ডাক্টেন্স বলা হয়। ওকে, যে 1/রেজিস্ট্যান্স কে কি বলা হয়? কন্ডাক্টেন্স বলা হয়। তো এখন এখানের মধ্যে আমরা কি লিখে রাখবো একটা জিনিস? gradient of current versus voltage graph or gradient of IV graph gives us 1/r। তো গ্রেডিয়েন্ট আমাদেরকে 1/r দিবে, এর মানেটা কি? গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি? কম। আর গ্রেডিয়েন্টের ভ্যালু কম মানে রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি। অলরাইট, সো তাহলে এই ব্যাপারটা আমরা এখন খেয়াল করব যে ফিলামেন্ট বাল্বের জন্য একটা গ্রাফ আঁকবো এখন, এন্ড ওইটার জন্য দেখব যে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। ফার্স্ট অফ অল আজিজুল, ওহমস ল পড়ছো না ও লেভেলসে থাকতে সময়? ওহমস ল কি স্টেট করে? কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড প্রোভাইডেড টেম্পারেচারটা কি না করে? চেঞ্জ না হয়, যে কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা সবাই একটু কপি করে রাখো, দেন আমরা ওহমস লটা নিয়ে লেখা শুরু করব। এরিয়া আন্ডার দ্য গ্রাফ দেখো কি দেয়? কারেন্ট ইনটু ভোল্টেজ কি হবে? পাওয়ার। সো তাহলে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের এরিয়া থেকে আমরা কি পাবো? পাওয়ার পাবো। বুঝতে পারছো? হ্যাঁ বলো। ছেলেটা এ লেভেলসের প্রেসার নিতে পারতেছে না। 1/রেজিস্টিভিটি কে কন্ডাক্টিভিটি বলে। ওকে, তো সবাইকে এখানের মধ্যে সামনে দেখো, সবাইকে কপি করা হয়েছে এতটুকু? ওকে, তো এখন এখানের জন্য আমরা খেয়াল করি কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় এটা বললাম। তো এখন আমরা ওহমস লটা জাস্ট লিখে রাখবো। ওহমস লটা কি স্টেট করে? Ohm's law, it states that current through a conductor is directly proportional to
potential difference applied across its ends provided the temperature remains constant। তো এখন যে সব ম্যাটেরিয়াল ওহমস ল ওবে করবে তাদেরকে আমরা কি বলবো? ওহমিক কন্ডাক্টর। আর যে সব ম্যাটেরিয়াল ওহমস ল ওবে করবে না তাকে আমরা কি বলবো? নন ওহমিক কন্ডাক্টর। ঠিক আছে? তো তাহলে যারা যারা নাকি ওহমস ল ওবে করে তাদেরকে কি বলবো? ওহমিক কন্ডাক্টর। এন্ড যারা নাকি ওহমস ল ওবে করবে না তাদেরকে কি বলবো? নন ওহমিক কন্ডাক্টর। তো এগুলা আগের সিলেবাসে ওরকম আলাদা করে ডেফিনেশন বলা লাগতো, এমন বলা লাগতো। এখন আমরা জাস্ট জানায় রাখলাম আর কি, বিকজ তোমরা তো প্রিভিয়াস সিলেবাসের কোশ্চেন পেপার সলভ করবা। তোমাদের স্পেসিফিকেশন তো নতুনটা আসছে 2019 এ ফার্স্ট এক্সাম হইছে। তো তোমরা তো কোশ্চেন পেপার সলভ করবা 2011 থেকে 2010 থেকে। তো ওখানে প্রিভিয়াস স্পেসিফিকেশনের কয়েকটা যে ইনফরমেশন অল্প অল্প করে দিয়ে রাখতেছি, বিকজ বেশি জানলে তো সমস্যা নাই। জাস্ট আমাদের কোশ্চেন পেপার দেখে যেন এরকম মনে না হয় যে এগুলো তো আগে কখনো পড়ে নাই বা এরকম নাম শুনে নাই, এমন কিছু যেন মনে না হয়। তো এর জন্য আগে থেকে বলে রাখতেছি। আচ্ছা, তো তাহলে ওহমস লটা নিয়ে আমরা বললাম। এখন একটা একটা করে আমরা কন্ডাক্টর দেখবো এন্ড দেখবো যে তাদের কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপ কেমন এন্ড ওই শেপটা কেন হয়েছে ওটার এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করব। ওকে, তো এই ব্যাপারগুলি তোমরা ও লেভেলস করে আসছো। যে নাম্বার 1 IV গ্রাফস, ফিলামেন্ট বাল্ব। একটা ফিলামেন্ট বাল্বের জন্য কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ কেমন হবে দেখতে। একটা ফিলামেন্ট বাল্বের জন্য আমাদের কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপ দেখতে এমন আসে। ঠিক আছে? তো এখন এখানের জন্য আমাদের কি করতে পারতে হবে মুতাসিম? এই কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপটাকে এক্সপ্লেইন করতে পারতে হবে যে কেন এটা শেপ এমন হইলো। ঠিক আছে? টুনিল সামনে দেখো। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের শেপটা এমন হইলো কেন। তো ফার্স্টের দিকে দেখি যে যখন নাকি ভোল্টেজ বাড়তেছে কারেন্ট বাড়তেছে, এখানে কিন্তু কোনো জায়গায় এমন হয় না যে ভোল্টেজ বাড়তেছে কিন্তু কারেন্ট কমে যাচ্ছে। In all the cases, as voltage is increasing, the current also increases. কিন্তু প্রথমে ভোল্টেজ বাড়লে কারেন্ট যত রেটে বাড়তেছিল, পরে যায় ভোল্টেজ বাড়লে পরে কারেন্টটা সেম রেটে বাড়তেছে না, কারেন্ট বাড়তেছে কিন্তু এটা লেসার রেট। তো ওই ব্যাপারটা কেন হচ্ছে ওই জিনিসটা নিয়ে আমরা এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল এখানের জন্য যদি দেখি যে টাইম যখন জিরো, তখন যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তো দেখো তো এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের স্টিফনেস হলো এরকম। ঠিক আছে? এখন আমরা একটু পরে যে ভোল্টেজ একটু বাড়ায় দেওয়ার পর তখন আমরা একটা ট্যানজেন্ট ড্র করে দেখি যে এখানে ট্যানজেন্টের স্টিফনেসটা কেমন আসে। এখানে কি হয়ে গেল, আমাদের ট্যানজেন্টটা শ্যালো হয়ে গেছে নাকি স্টিপ হয়ে গেছে? শ্যালো হয়ে গেছে না, যে গ্রেডিয়েন্টটা কি হয়ে গেছে, কমে গেছে না? তো তাহলে এই যে গ্রেডিয়েন্টের স্টিফনেসটা কমে গেল, তো হোয়াট ডাজ দ্যাট মিন? আমরা একটু আগে একটা কথা বলে আসছিলাম যে গ্রেডিয়েন্ট অফ কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ আমাদেরকে কি দিবে? 1 বাই রেজিস্ট্যান্স দিবে। তো প্রথমে যখন নাকি গ্রেডিয়েন্ট বেশি, তো তার মানে ওখানে রেজিস্ট্যান্সটা কি কম। এরপরে যখন নাকি দেখলাম যে গ্রেডিয়েন্টের স্টিফনেস কমে গেছে, মানে শ্যালো হয়ে গেছে, তো তার মানে গ্রেডিয়েন্টের ভ্যালু কমে গেছে। তো গ্রেডিয়েন্টের ভ্যালু কমা মানে কে ইনক্রিজ করছে? এখানে the resistance have increased. এরপরে যদি আরেকটু পরে যদি এরকম আমরা ট্যানজেন্ট আঁকি, তো তখন কি হয়ে গেছে, এটা আরো শ্যালো হয়ে গেছে।
সো তার মানে এখানে রেজিস্ট্যান্সটা কি করতেছে, আরো বাড়তেছে, বুঝতে পারছো? সো তাহলে যত ভোল্টেজ বাড়াচ্ছি তত কারেন্ট বাড়তেছে। এখন কি হয়, যখন কারেন্ট বাড়ে, এই যে একটা জিনিস লিখে আসছি, কি হয় যখন কারেন্ট বাড়বে বা যখন কোন একটা কিছুর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, তো তখন হিটিং ইফেক্ট অফ কারেন্ট হয়। তো তার মানে এই যে আমরা বাল্বের ভিতরে একটা সার্টেন ভোল্টেজ দিলাম, কারেন্ট ফ্লো করা শুরু করলো, মানে ইলেকট্রন ফ্লো করা শুরু করলো। তো ইলেকট্রন গুলি কি করবে, মেটালিক আয়ন গুলোর সাথে কোলাইড করতে থাকবে। তো যত কলিশন হবে মেটালিক আয়নের সাথে ফ্রিকশনের জন্য তাদের টেম্পারেচার কত বাড়বে। তো টেম্পারেচার যখন বাড়বে তো তখন কি হবে, এই যে আবার এখানে, as temperature increases the metallic ions vibrate more vigorously, যে তাদের ফ্রিকোয়েন্সি এন্ড অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন বেড়ে যাবে। তো তার মানে ইলেকট্রন গুলো আরো বেশি বেশি কলিশন এনকাউন্টার করবে। তো ইলেকট্রন গুলি যত আরো বেশি বেশি কলিশন এনকাউন্টার করবে, তো তার মানে দে উইল এক্সপেরিয়েন্স আ গ্রেটার অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। তো তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের আসলে ফিলামেন্ট বাল্বের এক্সপ্লেনেশনের মধ্যে চলে আসবে। কেমন কেমন জিনিসগুলো আমরা দেখি। ফার্স্ট অফ অল, for small voltages, as voltage increases, the current also increases. Rapidly. And initially the gradient is steep, which means the resistance is less. এখন কি করা শুরু করবে, যত কারেন্ট ফ্লো করবে, উপরে কোন জায়গায় জেরে এই ওহমস ল, আচ্ছা। সো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম, কি ব্যাপার, যে ইনিশিয়ালি গ্রেডিয়েন্টের স্টিফনেস বেশি মানে রেজিস্ট্যান্সটা কম। কেন? এমন ভাবে লিখে রাখতে পারি যে গ্রেডিয়েন্ট অফ IV গ্রাফ is equal to 1 by resistance. আচ্ছা, বেশি স্টেপ থাকলে রেজিস্ট্যান্স কম বলতে কি বলছো বুঝি নাই। তা আমি বেশি স্টিপ, আচ্ছা, এখানে মধ্যে স্টিফনেস বেশি মানে রেজিস্ট্যান্স কম কিভাবে, দেখো আমরা এই যে গ্রেডিয়েন্ট কি বললাম, গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স বললাম না। এই জিনিসটা বুঝতে পারছো কেন? তো এখন দেখো তো, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম হয় মানে কি, উপরে তো 1, এটা তো একটা ফিক্সড ভ্যালু, তো 1 কে যদি একটা ছোট নাম্বার দিয়ে ডিভাইড দাও, তো তখন গ্রেডিয়েন্টটা কি আসবে, বড় আসবে নাকি ছোট আসবে? তুমি ডেনোমিনেটরে একটা ছোট নাম্বার দিয়ে ডিভাইড দিচ্ছ, বুঝছো তাহমিদ? যে উপরে একটা ফিক্সড ভ্যালু, তুমি 1 লিখো উপরে এন্ড ক্যালকুলেটরে বসাও, তুমি ফার্স্টে 1 কে 1 দিয়ে ডিভাইড দাও, কত আসে 1। এরপর 1 কে তুমি আরো ছোট ভ্যালু দিয়ে ডিভাইড দাও, যে 1 এর থেকে ছোট কত, 0.5, তো তখন ভ্যালুটা আসবে কত, 2। এরপর তুমি 1 কে আরো ছোট কোন একটা নাম্বার দিয়ে ডিভাইড দাও, মনে করো 0.33, তো তখন তোমার ভ্যালুটা কত আসে, এখানের জন্য 3 আসে। এরপর তুমি 1 কে 0.25 দিয়ে ডিভাইড দাও, তো তখন কত আসবে, 4। তো তার মানে তুমি যত ছোট নাম্বার দিয়ে ডিভাইড দিবা, তোমার
ফাইনাল ডিভিশনের রেজাল্টটা কি আসবে? বড় আসবে না? সো তার মানে ডেনোমিনেটরের ভ্যালুটা যত ছোট হয় ফাইনাল অ্যান্সারটা তত বড় আসে। তো তাহলে গ্রেডিয়েন্টের স্টিফনেস বেশি মানে গ্রেডিয়েন্টের ভ্যালুটা বেশি। তো গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি মানে কি, ডেনোমিনেটরে যে জিনিসটা আছে যে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 1/রেজিস্ট্যান্স, তো তাহলে ডেনোমিনেটরে যে আছে তার ভ্যালুটা কি হচ্ছে? কম হচ্ছে। তো ওইখান থেকে আমরা বলতে পারতেছি যে গ্রেডিয়েন্ট স্টিপ হওয়া মানে গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি, আর গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কম। ওকে, ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা যেই জিনিসটা বলতেছিলাম ওইটা কন্টিনিউ করি। কি ব্যাপার, যে ইনিশিয়ালি গ্রেডিয়েন্টটা হলো স্টিপ, যার মানে কি রেজিস্ট্যান্সটা হলো কম, কারণ গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 1/রেজিস্ট্যান্স। তো এখন এখানে থেকে আমরা কি বলতে পারি, as current increases, কারেন্ট যত ইনক্রিজ করবে তত কি হবে আজিজুল? হিটিং ইফেক্ট অফ কারেন্ট বেড়ে যাবে না? the heating effect of current will increase তো হিটিং ইফেক্ট অফ কারেন্ট বাড়া মানে কি টেম্পারেচার বাড়া, তাই তো? তো তাহলে সো টেম্পারেচার ইনক্রিজেস। হ্যাঁ, কি ওইটা ওইটা হরাইজন্টাল হওয়া মানে কি গ্রেডিয়েন্টের ভ্যালু জিরো, গ্রেডিয়েন্টের ভ্যালু জিরো মানে রেজিস্ট্যান্স কি হয়ে যায়? ইনফিনিট হয়ে যায় না? তো এত বেশি রেজিস্ট্যান্স ওরকম হবে না, বুঝছো? হ্যাঁ, ওরকমই, যে অনেক বেশি টেম্পারেচার বেড়ে ওই ফিলামেন্টটা পুড়ে যেতে পারে। তো তাহলে এখানে মধ্যে কাজটা কি, যে as current increases the heating effect of current will increase। তো হিটিং ইফেক্ট অফ কারেন্ট বেশি হওয়া মানে কি করবে? টেম্পারেচার বাড়বে। আর টেম্পারেচার বাড়লে একটা মেটালের জন্য কি হয় মুতাসিম, যে টেম্পারেচার বাড়লে একটা মেটালের রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। এন্ড কেন ইনক্রিজ করে এটার এক্সপ্লেনেশন আমরা উপরে বলে আসছি। বিকজ টেম্পারেচার বাড়লে ল্যাটিস ভাইব্রেশন বেড়ে যাবে, তো ইলেকট্রন গুলো বেশি বেশি করে কোলাইড করবে, যার জন্য রেজিস্ট্যান্স বেড়ে যাবে। So temperature increases as temperature increases the lattice vibration increases, so they collide with the electrons more often, thus resistance increases। and resistance যে ইনক্রিজ করতেছে, তা আমি রেজিস্ট্যান্স যে ইনক্রিজ করতেছে ওই জিনিসটা আমরা কিভাবে দেখতেছি? গ্রাফের গ্রেডিয়েন্ট পরে কি হয়ে যাচ্ছে? শ্যালো হয়ে যাচ্ছে না? তো গ্রাফটা শ্যালো হয়ে যাওয়া মানে গ্রেডিয়েন্টের স্টিফনেস কমে যাওয়া। তো গ্রেডিয়েন্টের ভ্যালু কম মানে কার ভ্যালু বেশি? রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি। দিস ইজ observed where the graph becomes shallower, which indicates resistance is increasing। increasing with increase in temperature।
ওকে, তো সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো, এই এক্সপ্লেনেশনটা। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেব, তো নয়, সমস্যা নাই। যেগুলো যেগুলো একটু কপি করা বাকি আছে ওগুলো দিয়ে দিব। ওকে, সবার কি কপি করা হয়েছে? ঠিক আছে, যারা যারা কপি করা শেষ করো নাই তাড়াতাড়ি করে ফেলো। ও আচ্ছা, তোমার ট্রান্সফরমারের অ্যান্সারটা দেই তো, তাহলে শোনো, দেখো তো নয়। তো ফার্স্ট অফ অল, তোমার ট্রান্সফরমার কিভাবে করে কাজ করে এটা জানো? যে ট্রান্সফরমারের ওই প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েলের অ্যাকচুয়ালি ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন? আচ্ছা, তো তাহলে আমরা আজকে বাকি টাইম ট্রান্সফরমার নিয়ে ডিসকাস করি। তো এর জ্বর উঠছে, তো এর জন্য কোশ্চেন করছে, আর কোশ্চেনের অ্যান্সার দিই। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে রিভিশন হয়ে যাবে। ওকে, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, ওয়াসিউরা লেখা শেষ না? ওকে, তো এখন আমরা একটু A2 এর একটা জিনিস নিয়ে ডিসকাস করব। ও লেভেলস এ পড়ে আসছো, এটা আবার A2 তে পাবা, এএসএ নাই, বাট তনয়ের অনেক ইচ্ছা করতেছে অ্যানসারটা জানতে, তো এর জন্য বলে দে। ঠিক আছে রাফিন, তো এখন এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল, যে ইলেকট্রিসিটি কিভাবে জেনারেট হয় এটা জানো তো নয়? যে মনে করো এই একটা ম্যাগনেট আছে, তো এই ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল, তো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এই ম্যাগনেটিক ফিল্ড। তো এখন আমরা যদি কোন একটা ওয়্যার নিয়ে, ওয়্যারের মধ্যে কোনো পাওয়ার সাপ্লাই নাই, কিছু নাই, কোন একটা ওয়্যার নিয়ে যদি এই ম্যাগনেটিক ফিল্ড গুলাকে কি করি, কাট করি, তো তখন কি হবে? ভোল্টেজ উইল বি ইনডিউসড ইন দা কয়েল অফ ওয়্যার। তো তখন ভোল্টেজ ইনডিউস হওয়ার জন্য কি হবে? সিন্স ইট ইজ আ কমপ্লিট সার্কিট, একটা কারেন্ট ফ্লো করবে। তো তাহলে এইভাবে করে কি হয়? ভোল্টেজ ইনডিউস হয়, অর দিস ইজ অ্যাকচুয়ালি দা কোর প্রিন্সিপাল অফ আ জেনারেটর। যে জেনারেটর দিয়ে অর ইলেকট্রিসিটি প্রোডাকশনে আমরা মেইন কাজটা কি শিখছিলাম মুতাসিম? যে যে কোন একটা ওয়েতে আমরা কি করব? টারবাইন ঘোরাবো। তো টারবাইন ঘুরলে পরে সে কি করবে? জেনারেটরের কয়েল অফ ওয়্যারকে ঘুরায়। তো জেনারেটরের কয়েল অফ ওয়্যার গুলি কি করবে? এই ম্যাগনেটিক ফিল্ড লাইন অফ দা পার্মানেন্ট ম্যাগনেটকে কাট করবে। তো কয়েল অফ ওয়্যার যখন ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলিকে কাট করে, তো তখন কি হয়? ভোল্টেজ ইনডিউস হয়। তো এই জিনিসটা হলো আমাদের ফিক্স। তো এখন দেখো দুইটা কাজ করা যায় তো নয়। একটা কি, ম্যাগনেটটা ফিক্স আছে, তুমি কি করতে পারো? কয়েলটাকে উপরে নিচে নিতে পারো। তো তাহলে পরে কি হবে? ভোল্টেজ ইনডিউস হবে। বুঝতে পারতেছো? আচ্ছা, তো একটা হলো ম্যাগনেট স্টেশনারি, কয়েল আপ এন্ড ডাউন মুভ করতেছে। আরেকটা হলো তোমার এই কয়েল অফ ওয়্যার ফিক্স, ম্যাগনেটটা কি করবে? মুভ করবে। The magnet will go into and out of the coil. অলরাইট, সো তাহলে কয়েল ফিক্সড, ম্যাগনেট মুভ করতেছে, আর ম্যাগনেট ফিক্সড, কয়েল মুভ করতেছে, দোনোটা ওয়েতে কি করা পসিবল? ভোল্টেজ ইনডিউস করা পসিবল, আর কারেন্ট ফ্লো করানো পসিবল কোন একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি আসলে,
we only need a relative velocity or we only need a relative movement between the magnetic field and the conductor, যে যেই কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করবে তাদের মধ্যে কি দরকার, একটা রিলেটিভ ভেলোসিটি দরকার বা একটা রিলেটিভ মুভমেন্ট দরকার। এখন ট্রান্সফরমারের সেটআপটা কেমন, দেখ ট্রান্সফরমারের সেটআপটা হলো এরকম, যে মাঝে দিয়ে আমাদের কি থাকে, একটা আয়রন কোর থাকে। তো এই আয়রন কোরের অ্যারাউন্ডে কি করি, এই আমাদের একটা কয়েল, এই হলো আরেকটা কয়েল। আচ্ছা, তো এখন উপরে যে দুইটা জিনিস বলে আসলাম ওখানের মধ্যে কয়টা ব্যাপার একটু যদি এক্সট্রা বলে রাখি তো তাহলে ট্রান্সফরমারের জন্য পরে এক্সপ্লেনেশনে হেল্প হবে। যে তুমি তো কি করলা, ম্যাগনেট মুভ করে বা কয়েল মুভ করে ভোল্টেজ ইনডিউস করলা, তো এখন তুমি কি চাও, বেশি করে ভোল্টেজ ইনডিউস করতে চাও, ঠিক আছে? যে তুমি যত রেটে মুভ করাইছো ওইটা থেকে তুমি যদি বেশি রেটে মুভ করো তো তখন কি পাবা, বেশি করে ভোল্টেজ ইনডিউস করতে পারবা, এটা একটা জিনিস। আরেকটা ওয়েতে ভোল্টেজ বাড়ানো যায়, কিভাবে বাড়ানো যায়, বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস, তাই না? যে তুমি ওই কয়েল অফ ওয়্যারের মধ্যে যত বেশি নাম্বার অফ টার্ন দিবা তত বেশি কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। তো তার মানে ভোল্টেজ ইন্ডাকশনটা কি করবে, নাম্বার অফ টার্নস এর উপরে ডিপেন্ড করে, যার নাম্বার অফ টার্নস বেশি তার মধ্যে বেশি করে ভোল্টেজ ইনডিউস হয়। ওকে, তো এখন দেখো আমাদের ফাইনাল কাজ, এটা কিসের, ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এই হলো তোমার আয়রন কোর, এটাকে আমরা বলি প্রাইমারি কয়েল, সরি এটাকে আমরা বলি প্রাইমারি কয়েল, এটাকে আমরা বলি সেকেন্ডারি কয়েল। তো এখন এখানে দেখো আমরা জেনারেটর দিয়ে কেমন টাইপের কারেন্ট প্রডিউস করি, অল্টারনেটিং কারেন্ট নাকি ডিরেক্ট কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তো এখন কি হইতেছে খেয়াল করো, একটা অল্টারনেটিং কারেন্ট পাস করাইতেছে কার ভিতর দিয়ে, তো নয় প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে। তো এখন কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না? তো তাহলে এই প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে যেহেতু কারেন্ট যাবে তো তার মানে তার চারপাশে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। কারেন্টটা যদি ডিরেক্ট কারেন্ট হইতো তো তার মানে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সেম থাকতো, কিন্তু কারেন্টটা যেহেতু অল্টারনেটিং তো এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও কি হবে, বারবার চেঞ্জ হতে থাকবে, বিকজ কারেন্টের ডিরেকশনও কি হয়, চেঞ্জ হয়। তো এখানে কিন্তু আমরা কয়েলটাকেও মুভ করাইতেছি না, ম্যাগনেট গুলাকেও মুভ করাইতেছি না, কিছুই করতেছি না, কি করতেছি, দোনোটা কয়েলে কি আছে, স্টেশনারি আছে। বাট তাহলেও কিভাবে ভোল্টেজ ইন্ডাকশন হয়, বিকজ the current itself or the magnetic field itself is alternating। তো তার মানে কয়েল ফিক্সড, ম্যাগনেট ফিক্সড, ম্যাগনেটেরই ম্যাগনেটিক ফিল্ডটা আপনা আপনি অল্টারনেট করতেছে as if the magnet is moving across the coil of wire, ঠিক আছে? যে সেকেন্ডারি কয়েলটা তো ফিক্সড, যে সেকেন্ডারি কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে। তো এখন সেকেন্ডারি কয়েলের মধ্যে কত বেশি বা কত কম ভোল্টেজ ইনডিউস হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে, নাম্বার অফ টার্নস এর উপর। তো এখন এখানের মধ্যে দেখো তো নয় যে প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে কি ফ্লো করতেছে, অল্টারনেটিং কারেন্ট। তো তার মানে প্রাইমারি কয়েলের চারপাশে কেমন টাইপের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড গুলাকে কাট করবে কে, তার পাশে যে কয়েলটা আছে সেকেন্ডারি কয়েল নাকি, তো নয়? তো এখানে প্রাইমারি কয়েল ইজ দ্য ম্যাগনেট and the secondary coil is the coil of wire in which voltage will be induced। সো তাহলে সেকেন্ডারি কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে। সো প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড গুলাকে সেকেন্ডারি কয়েল কাট করতেছে বা ইন্টারসেপ্ট করতেছে, যার জন্য সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউস হবে। এখন দেখো সেকেন্ডারি কয়েলে তোমার ভোল্টেজ বাড়বে নাকি কমবে, দেখো তো নাম্বার অফ টার্নস, এই যে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েলকে বলে এনপি, নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েলকে বলে এনএস। তো এখন দেখো তো কোনটার নাম্বার অফ টার্নস বেশি, কোনটার নাম্বার অফ টার্নস কম, প্রাইমারিতে নাম্বার অফ টার্নস বেশি, সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস কম। সো তাহলে এখানের মধ্যে কাজটা কেমন, তোমার যেটাতে নাম্বার অফ টার্নস কম তার মধ্যে বেশি ভোল্টেজ ইনডিউস হবে নাকি কম ভোল্টেজ ইনডিউস হবে, তো নয়? নাম্বার অফ টার্নস বেশি হইলে না ভোল্টেজ বেশি হয়,
সো প্রাইমারির নাম্বার অফ টার্নস বেশি মানে প্রাইমারির ভোল্টেজটা বেশি, আর সেকেন্ডারির নাম্বার অফ টার্নস কম মানে সেকেন্ডারির ভোল্টেজ কি হবে, কম হবে না? বুঝতে পারতেছো কি বললাম? তো তাহলে প্রাইমারিতে নাম্বার অফ টার্নস ইন দা কয়েল বেশি, তো তাহলে প্রাইমারি কয়েলের অ্যারাউন্ডে ভোল্টেজ বেশি, আর সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস কম দেখে ভোল্টেজ কম। তো এখন আমাদের কি টোটাল পাওয়ার ইনপুট আর টোটাল পাওয়ার আউটপুট এটা তো ফিক্সড। তো এখন পাওয়ার মানে হলো কারেন্ট ইনটু ভোল্টেজ, তো তাহলে কারেন্ট ইন প্রাইমারি কয়েল আর ভোল্টেজ ইন প্রাইমারি কয়েল এই দুটার প্রোডাক্ট মিলে কার সমান হবে, কারেন্ট ইন সেকেন্ডারি কয়েল আর ভোল্টেজ ইন সেকেন্ডারি কয়েলের প্রোডাক্টের সমান হবে। তো এখন ভিপি বেশি ভিএস কম, তো তাহলে তাদের প্রোডাক্ট দুইটা যদি সমান হইতে হয় তো তাহলে কারেন্ট গুলা কি হবে, আইএস এটার ভ্যালু বেশি হবে আর আইপির ভ্যালুটা কি হবে, কম হবে না? তো তার মানে আমরা কি করলাম, এইখানে ভোল্টেজটাকে কমায় দিলাম আর সেকেন্ডারি কয়েলের কারেন্টটাকে কি করে দিলাম, বাড়ায় দিলাম। তো যেই ট্রান্সফরমারে ভোল্টেজটাকে কমায় দেই ওই ট্রান্সফরমারকে আমরা কি নামে ডাকি, স্টেপ ডাউন ট্রান্সফরমার। শেষ। ওকে ঠিক আছে, তনয়ের জ্বর সেরে যাবে তাড়াতাড়ি, ইনশাআল্লাহ সানডে থেকে আমাদের সাথে ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো তাহলে আমরা আজকের ক্লাস এখন এখানে শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, আরেকটা জিনিস